ওকে, সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে। তো আজকে আমরা একটা নতুন অধ্যায় দেখব। অধ্যায়ের নাম পদার্থের গঠন। আমরা সবাই দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের বইয়ের 3 নম্বর অধ্যায়, তৃতীয় অধ্যায়, ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল চ্যাপ্টার। এখানে আসলে আমরা পরমাণুর স্ট্রাকচার বা পদার্থের স্ট্রাকচারগুলো কেমন কি হয় এই সম্পর্কে আমরা আসলে ধারণা পাবো। খুবই বেসিক স্ট্রাকচার, খুবই বেসিক একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা করলে মোটামুটি বেসিক জায়গাগুলোতে যদি কোনো ল্যাকিংস থেকে থাকে বা কোনো অভাব অনুভব করে থাকো, তারা সেই সমস্যাটা ক্লিয়ার করে ফেলতে পারবা। স্পেশালি নবম শ্রেণীতে যারা আছো তাদের জন্য এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, এবং নবম শ্রেণীতে যারা আছো তাদের পরীক্ষাগুলোতে এই চ্যাপ্টারটা থাকে এবং এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে। তো আমরা প্রশ্নগুলো সলভ করার মাধ্যমে চ্যাপ্টারটা একদম বেসিক থেকে ক্লিয়ার করে ফেলবো। তো চলো আমরা দেখি এই চ্যাপ্টারে আমরা কি কি জিনিস শিখবো আসলে। তো প্রথমে আমরা দেখবো যে আলোচ্য বিষয়সমূহ, এই চ্যাপ্টার আসলে কি কি জিনিস তোমাকে জানা লাগবে এবং কি কি জিনিস সম্পর্কে তোমার অ্যাটলিস্ট ধারণা থাকা লাগবে। তা আমি লিখে দিচ্ছি, সবাই একটু আমার সাথে লিখে নাও। আমরা প্রথমে এখানে প্রতীক লেখার বিভিন্ন নিয়ম সম্পর্কে জানবো, কিভাবে প্রতীক লেখা যায় এবং প্রতীকগুলা কিভাবে কিভাবে কাজ করে বা কেন কি হয়, এই ঘটনাগুলো সম্পর্কে আমরা একটা স্পষ্ট ধারণা পেয়ে যাব। ওকে, তো আমরা কি সম্পর্কে জানবো? আমরা প্রতীক সম্পর্কে জানবো। সবাই আমার সাথে লিখে ফেলবা। প্রতীক, সংকেত, এই দুটো জিনিস সম্পর্কে আমরা জেনে যাব। প্রতীক, এটা সম্পর্কে আমরা জানবো, এবং আমরা কি সম্পর্কে জানবো? আমরা সংকেত সম্পর্কে জানবো। সংকেত কি জিনিস বা সংকেতগুলো কিভাবে লিখতে হয় সেটা সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে যাবে, যে প্রতীকগুলো কিভাবে লিখতে হয় এবং সংকেতগুলো কিভাবে লিখতে হয়। কারণ এগুলো যদি তুমি লিখতে না পারো তাহলে আণবিক সংকেত লেখার সময় কিন্তু বেশ কিছু ঝামেলা হবে, যেগুলো কিনা পরবর্তী চ্যাপ্টারগুলোতে লাগবে। তাহলে আমরা এখান থেকে প্রতীক সংকেত লেখার নিয়মগুলো শিখে যাব। তারপরে আমরা শিখব পরমাণু ও অণুর গঠন। পরমাণু ও অণুর গঠন সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। ওকে, এরপর আমরা ধারণা পাবো হচ্ছে ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, এদের সম্পর্কে। পারমাণবিক সংখ্যা কি, ভর সংখ্যা কি, এগুলো সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা সম্পর্কে আমরা ধারণা পেয়ে যাব, এবং এদের সম্পর্কে ধারণা হওয়ার পরে আমরা বিভিন্ন ধরনের আইসোটোপ সম্পর্কে ধারণা পাবো। তো আইসোটোপ কি জিনিস সেটা আমরা এই চ্যাপ্টারে শিখব। আইসোটোপ, এখানে 3টা জিনিস আছে, মনে রাখবা। আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন। তো আমরা আইসো ইলেকট্রন সম্পর্কেও দেখবো একটুটা। আইসোটোন, এগুলো সম্পর্কে আমরা ধারণা পাবো। এরপর আমরা ধারণা পাবো বিভিন্ন ধরনের পরমাণুর মডেল সম্পর্কে, যেমন বোরের মডেল, রাদারফোর্ডের মডেল, এটা সম্পর্কে আমরা জানবো। পরমাণুর মডেল সম্পর্কে আমরা ধারণা পাবো। এবং পরমাণু মডেলগুলো শেষ হওয়ার পরে তোমাদেরকে আপেক্ষিক ভর সম্পর্কে ধারণা রাখতে হবে। আপেক্ষিক ভর গুলো সম্পর্কে আমরা ধারণা পাবো, এবং আমরা সর্বশেষে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার সম্পর্কে শিখব। তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার সম্পর্কে জানব। তো এই হচ্ছে মূলত আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়সমূহ। আমরা এগুলো সম্পর্কে জানলেই এই চ্যাপ্টারটা সম্বন্ধে আমাদের মোটামুটি একটা ধারণা চলে আসবে। ওকে, সবাই আমার সাথে সাথে তুলে ফেলো। ওকে, তোলা হয়েছে, রাইট? তো চলো আমরা আজকের দিনে যেগুলো যেগুলো পড়বো সেগুলো সম্পর্কে আমরা একটু ধারণা। আবার প্রথমে আজকে পড়বো এই অংশটুকু, প্রতীক সংকেত এবং পরমাণু গঠন অংশগুলো জানবো। আমরা একটু সময় পেলে এই অংশগুলো দেখবো, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, এগুলো সম্পর্কে একটু ধারণার চেষ্টা করব। চলো দেরি না করে আমরা আমাদের আজকে প্রথম টপিকে চলে যাই। তো আমরা প্রথমে শিখবো হচ্ছে মৌলিক এবং যৌগিক পদার্থ আসলে কি, বা এদেরকে কিভাবে পার্থক্য করা যায় সেই সম্পর্কে জানবো। তো মৌলিক এবং যৌগিক পদার্থের ক্ষেত্রে তোমাকে মাথায় নিতে হবে আসলে কোনো কিছুকে ভাঙলে কি পাওয়া যায়।
যেমন ধরো আমার হাতে এই যে কলমটা আছে, এটাকে যদি আমি ভাঙি তাহলে আমি কি পাবো? আমি কলমের যে উপাদানগুলো আছে এটার বাইরে অন্য কোনো উপাদান পাবো কিনা। বা তোমাকে একটা চক দেওয়া হলো, তুমি চককে ভাঙতেছো, চককে ভাঙলে তুমি কি পাবা? বা সবচেয়ে বড় কথা, আমাদের সবার পরিচিত পানি, পানিকে ভাঙলে আমরা আসলে কি পেতে পারি? তো এরকম একটা ধারণা। আমরা যদি কোনো কিছুকে ভাঙার পরে ওর উপাদানগুলোর কোনো পরিবর্তন না হয়, ধরো যেটা ছিল সেটাই পাইতেছি বারবার রিপিটেটিভলি, তখন তাদেরকে বলি আমরা মৌলিক পদার্থ। বাট আমরা ভাঙার পরে যদি অন্য কিছু জিনিস পাই, তখন তাকে বলি আমরা যৌগিক পদার্থ। কথার কথা আমরা বললাম পানির কথা। পানিতে কি থাকে আমরা সবাই কম বেশি একটু ধারণা রাখি, হাইড্রোজেন থাকে এবং অক্সিজেন থাকে। তাহলে পানিকে যদি আমরা ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন পাই, তাহলে পানিকে কিন্তু আমরা মৌলিক পদার্থ বলতে পারতেছি না, কারণ আমরা দুই ধরনের উপাদান পাইতেছি, আমরা হাইড্রোজেন পাচ্ছি এবং অক্সিজেন পাচ্ছি, তাই সেটাকে আমরা বলবো হচ্ছে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ যেমন তুমি আবার হাইড্রোজেনের কথাই চিন্তা করো, তুমি যখন হাইড্রোজেনকে ভাঙতেছো তাহলে তুমি যেটা পাইলা সেটা কিন্তু শুধু হাইড্রোজেনই হবে, সেক্ষেত্রে সেটা হয়ে যাবে হচ্ছে মৌলিক পদার্থ। অর্থাৎ মৌলিক পদার্থের সংজ্ঞা কি হবে, আমি একটু সংজ্ঞাটা দেখি চলো। মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ কাকে বলবো আমরা? যাকে ভাঙলে আমরা একই উপাদান বারবার পাবো, অন্য কোনো উপাদান পাবো না। ভাঙলে বা বিশ্লেষণ করলে একই জিনিস বারবার পাওয়া যাবে। ভাঙলে অথবা বিশ্লেষণ করলে, ভাঙলে অথবা বিশ্লেষণ করলে একই উপাদান পাওয়া যায়, একই উপাদান পাওয়া যায়। তো এরকম যদি হয় তখন তো আমরা বলি, তাকে বলি আমরা মৌলিক পদার্থ, যেটাকে ভাঙার পরে আমরা একই জিনিস পাইছি। আর যৌগিক পদার্থের ক্ষেত্রে আমরা জানি ভাঙলে ভিন্ন ভিন্ন উপাদান পাওয়া যাবে। তাই না? এখন উদাহরণে যদি আমরা চিন্তা ভাবনা করি কেমন হইতে পারে, যেমন ধরো আমরা বলতেছি একটা লোহার টুকরাকে আমরা নিলাম, আমরা লোহার টুকরাকে কন্টিনিউয়াসলি কাটতেছি 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 ভাঙতেছি, তাহলে আমরা কি পাবো? লোহাই পাবো। আমরা লোহার জায়গায় কিন্তু কখনো গোল্ড বা সিলভার পাবো না। তাহলে লোহা কি হয়ে যাবে? একটা মৌলিক পদার্থ, তাই না? তাহলে এখানে ধরো আমরা যে কোনো ধাতুর কথা চিন্তা করতে পারি, তাই না? তারা কি হবে? মৌলিক পদার্থ হবে। ধাতু সমূহ যেমন এরা কি হবে? অবশ্যই মৌলিক পদার্থ হয়ে যাবে, তাই না? ওকে ভাঙলে আমরা ওই জিনিসটা শুধুমাত্র পাবো, অন্য কোনো কিছু পাবো না। তাহলে যৌগিক পদার্থের উদাহরণ কি হবে? যৌগিক পদার্থের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে পানি। আমরা যদি পানিকে ভাঙি তাহলে কিন্তু আসলে আমরা অন্যান্য জিনিসও পাবো, অর্থাৎ সেখানে আমরা কি পাবো? হাইড্রোজেন পাবো এবং সেখানে আমরা কি পাবো? অক্সিজেন পাবো, তাই না? এরকম ভাবে আমরা যদি তাকে বিশ্লেষণ করি তাহলে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট দুইটা উপাদান পেয়ে যাব। তাই একে আমরা বলবো হচ্ছে যৌগিক পদার্থ। ক্লিয়ার? তা আসো আমরা এর পরেরটায় চলে যাই। চলো আমরা একটা এমসিকিউ সলভ করি। বলো তো এটা উত্তর কি হবে? নিচের কোনটি মৌলিক পদার্থ নয়? আমরা একটু আগে কিন্তু এটা দেখলাম যে মৌলিক পদার্থের উদাহরণগুলো কেমন হতে পারে। বলো তো নিচের কোনটি মৌলিক পদার্থ নয়? এখানে পানি, লোহা, সোনা, রূপা আছে, তাই না? তো পানিকে তো আমি একটু আগেই বলতেছি পানি আসলে যৌগিক পদার্থের মধ্যে পড়ে যায়, তাহলে সেটা কি হবে? মৌলিক পদার্থের মধ্যে নাই। তাহলে পানি হবে হচ্ছে আমাদের সঠিক উত্তর। পানি হচ্ছে আমাদের যৌগিক পদার্থ, মানে মৌলিক পদার্থ হবে না। এর বাইরে লোহা, সোনা, রূপা এরা কিন্তু আসলে মৌলিক পদার্থের মতোই কাজ করবে, এদেরকে ভাঙলে এরাই ঘুরে ফিরে চলে আসবে। তার পরেরটা যাই। নিচের কোনটি যৌগিক পদার্থ নয়? বলো তো সবাই কি হবে? তো কার্বন ডাই অক্সাইড, এটাকে আমরা ভাঙলে কিন্তু কার্বন এবং অক্সিজেন পাই, তাহলে এটা যৌগিক পদার্থ হয়ে গেছে। পানি তো পানি। চককে ভাঙলে কিন্তু আমরা অন্য টাইপের জিনিসপত্র পাই, তাহলে চকও হবে না। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? লোহা, কারণ লোহাকে ভাঙলে আমরা কিন্তু লোহাই পাবো। তাহলে এটা একটা মৌলিক পদার্থ হবে, যৌগিক পদার্থ নয় বলছে কিন্তু, মানে অপোজিটটা তোমাকে জিজ্ঞেস করছে, খেয়াল করতে হবে। ওকে, ক্লিয়ার? চলো এরপর আমরা পরের জিনিসটার মধ্যে আমরা পরের যে টপিকটা সেটা হচ্ছে পরমাণু এবং অণু। এই যে ভাঙাভাঙির ব্যাপারগুলো করতেছি আমরা, ভাঙলে কি কি চলে আসে সেটা একটু আমরা একটু দেখি। তো ভাঙলে কি হয়? আমরা পরমাণু পাই। পরমাণু
অণু এই জিনিসপত্রগুলো পাওয়া যেতে পারে। আমরা একটা অণুকে যদি ভাঙি তাহলে আমরা কি পাবো, পরমাণু পেয়ে যাবো। আমরা ছোটবেলায় পড়ছি পরমাণুকে ভাঙলে আমরা আরো কিছু এলিমেন্ট পাবো, যেটা আমরা একটু পরে পড়বো, যেমন হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই টাইপের জিনিসপত্র পাওয়া যাবে। এগুলোকে বলে পরমাণুর সাংগঠনিক কাঠামো। তো আমরা সাংগঠনিক কাঠামো একটু পরেই পড়বো, বাট আপাতত তোমাকে মাথায় রাখতে হবে পরমাণু কোনগুলাকে বলবো আর অণু কোনগুলাকে বলবো। যেমন ধরো আমরা যদি বলি পানি, এটা হচ্ছে পানি, তাহলে পানি কি হবে, পানি হচ্ছে একটা অণু। পানি হচ্ছে অণু। পানিকে ভাঙলে আমরা কি পাবো, পানিকে ভাঙলে আমরা পাবো হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন। হাইড্রোজেন এবং অক্সিজেন পেয়ে যাব। তাহলে এই যে আমরা পানিকে ভাঙলাম, ঠিক আছে, এই পানিকে ভাঙার পরে যে জিনিসগুলো পাইলাম সেগুলো হচ্ছে আসলে তার পরমাণু। আর পানি নিজে কি হয়ে যাবে, অণু। তাহলে আমরা কি লিখতে পারি, পানি হচ্ছে অণু, অণু, আর এরা হচ্ছে কি পরমাণু। হাইড্রোজেন একটা পরমাণু, অক্সিজেন পরমাণু, তাই না? অণুকে ভাঙার পরে আমরা পরমাণু দিয়ে ভেঙে ফেললাম। তো এটা তো গেল পানির ক্ষেত্রে। আমরা একটু আগে কিন্তু কার্বন ডাইঅক্সাইড পড়তেছিলাম, তাই না? দেখো তো চমৎকার ভাবে আমরা কার্বন ডাইঅক্সাইড পড়ে আসছি একটু আগে। কার্বন ডাইঅক্সাইডে কিন্তু একটা অণু হবে, এবং কার্বন ডাইঅক্সাইডকে ভাঙলে আমরা কি পাবো, আমরা দুই ধরনের উপাদান পাবো, কার্বন ডাই অক্সাইড। একে যদি আমরা ভাঙি তাহলে নাম থেকে বোঝা যাচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বনের সাথে অক্সিজেন আছে, ডাই মানে দুইটা। তাহলে এখানে আমরা কি পাবো, কার্বন পাবো, সাথে আমরা কি পাবো, অক্সিজেন পেয়ে যাব। তাহলে এখানেও তো ব্যাপারটা ওই একই। তুমি তো বুঝতেই পারতেছো যে আমরা যখন এটাকে ভাঙবো তখন আমরা কার্বন পাবো এবং আমরা কি পাবো, আমরা অক্সিজেন পেয়ে যাব। তাহলে এই অংশটুকু এটা হবে আমাদের অণু, আর এই যে কার্বন এবং অক্সিজেন এরা হয়ে যাবে পরমাণু। তাহলে এদেরকে আমরা বললাম হচ্ছে পরমাণু। আর এই যে ভদ্রলোক আছে কার্বন ডাইঅক্সাইড, সে কি হবে, একটা অণু। ও তো পরমাণু হইতে পারবে না, কারণ এ তো বিভিন্ন পরমাণুর সমন্বয়ে গঠিত হয়েছে, তাই এগুলা কি হয়ে যাবে, অণু হয়ে যাবে। তাই তো অণু পরমাণু বোঝার পরে আমাদের বুঝতে হবে প্রতীক এবং সংকেত। ওকে, চলো আমরা পরের টপিকে চলে যাই। আমাদের পরের টপিকের নাম হচ্ছে মৌলের প্রতীক। তো প্রতীক কাদের ক্ষেত্রে ইউজ করা হয়, মনে রাখবা প্রতীক সাধারণত পরমাণুদের ক্ষেত্রে ইউজ করা হয়। পরমাণুকে কোনোভাবে প্রকাশ করার যে ওয়ে সেটাকে বলি আমরা প্রতীক। যেমন ধরো তোমাকে হাইড্রোজেন বলতেছে, তাহলে হাইড্রোজেনকে তো তোমাকে কোনো একটা কিছুর মাধ্যমে প্রকাশ করতে হবে, তাই না? প্রকাশ করবা যেটা দিয়ে সেটা কি আমরা বলতেছি হচ্ছে প্রতীক। তাহলে প্রতীকের সংজ্ঞাটা আমরা আসলে কি দিব, এটা কি হবে, একটা সাংকেতিক চিহ্ন হবে, তাই না? কিসের জন্য সাংকেতিক চিহ্নটা আমরা ইউজ করতেছি, পরমাণুকে প্রকাশ করার মাধ্যম। আমরা পরমাণুকে প্রকাশ করার মাধ্যম হিসেবে কি ইউজ করি, প্রতীক ইউজ করি। পরমাণুকে প্রকাশ করার মাধ্যম বা প্রকাশ করার চিহ্ন, তাই না? আমরা আসলে এটাতে কি করতেছি, মূলত আমরা আইডেন্টিফাই করতেছি যে এই পরমাণুটা আসলে কি হবে। ঠিক আছে, সো এটাকে আমরা কি বলবো, আইডেন্টিফাই করতেছি বা আইডেন্টিফিকেশন, তাই না? কোনো কিছুকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। যেমন ধরো তোমার নামের প্রথম অক্ষর দিয়ে কেউ হয়তো তোমাকে ডাকতে পারে, যে তোমার নামের প্রথম অক্ষর ধরো এস, এমনি হয়তো কে একজন বলে এই এস এদিকে আয়, ঠিক আছে, কথার কথা। তাহলে এইটা কি হবে, তোমার প্রতীক। আমরা অনেক সময় বিভিন্ন টাইপের লোগো খচিত করি, তাই না? আমরা একটা লোগো ক্ষেত্রে কি হয়, একটা অক্ষর দিয়ে যদি লোগো নিতে হয় তাহলে আমরা কি করবো, শুধুমাত্র একটা অক্ষর আমরা সিলেক্ট করলাম। সে তুমি ফুটবল খেলতে গেছো, মেসি, মেসির প্রথম অ্যালফাবেট হচ্ছে এম, আমরা এম দ্বারা অনেকেই কিন্তু মাথার মধ্যে ক্লিক করে ফেলি, এটা দ্বারা মেসিকে ইন্ডিকেট করা হচ্ছে। এরকম বিভিন্ন মৌলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতীক রয়েছে। আমরা প্রতীকগুলো সম্পর্কে একটু ধারণা নেই, কারণ এই প্রতীকগুলো কিন্তু তোমাকে একটু মুখস্থ রাখতে হবে, নাহলে তুমি কিন্তু সলভ করতে পারবে না। ধরো এই যে আমরা এলিমেন্ট গুলোর নাম লিখলাম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, তাই না? আমরা সিরিয়ালি যদি পড়ি, ধরো হাইড্রোজেন, এই যে ভদ্রলোক আছেন হাইড্রোজেন, তাকে আসলে আমরা কি দিয়ে প্রকাশ করব? তো প্রতীকের প্রকাশ করার নিয়ম হচ্ছে কি, সাধারণত আমরা ফার্স্ট অ্যালফাবেট দিয়ে প্রকাশ করি।
এই যে ধরো হাইড্রোজেনের ফার্স্ট অ্যালফাবেট কি এইচ। এখন হিলিয়ামের ক্ষেত্রে ভেজাল হচ্ছে, হিলিয়ামের ক্ষেত্রে এইচ ই দ্বারা প্রকাশ করা হয়, কারণ প্রথম অ্যালফাবেট কিন্তু মিলে গেছে, এরও এইচ আছে এরও এইচ আছে, তাহলে এইচ দ্বারা তো হাইড্রোজেনই বোঝায়। তাহলে আমরা কি করব, যখন এটা আসবে তখন তার পরের অ্যালফাবেটটা নিতে হবে ইন মোস্ট অফ দ্য কেসে, যদি কোনো কমন কিছু না পাওয়া যায়। যেমন লিথিয়ামের ক্ষেত্রে আমরা প্রকাশ করব কি দিয়ে, এল এবং আই। তোমাকে কিন্তু এগুলো মুখস্থ রাখতে হবে যে কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয়। তারপর বেরিলিয়ামের ক্ষেত্রে আমরা কি দ্বারা প্রকাশ করব, বিই। এই যে প্রথমটা আর সেকেন্ডটা দিয়ে আমরা প্রকাশ করলাম। কেন শুধু বি দিয়ে প্রকাশ করলাম না, এর উত্তর পরেই আছে। কারণ আমরা বোরনকে শুধু বি দ্বারা প্রকাশ করি, তাহলে দুইটা বি হইলে তো সমস্যা, তাই ওটাকে বিই দ্বারা প্রকাশ করা হয়। কার্বনকে প্রকাশ করা হয় শুধুমাত্র সি দ্বারা, নাইট্রোজেনকে প্রকাশ করা হয় এন দ্বারা, অক্সিজেনকে ও দ্বারা, ফ্লোরিনকে এফ দ্বারা এবং নিয়নকে হচ্ছে এন ই দ্বারা প্রকাশ করা হয়। কারণ নাইট্রোজেনকে যেহেতু এন দ্বারা প্রকাশ করা হয়, তাহলে নিয়নকে কিন্তু আমরা এন দ্বারা প্রকাশ করতে পারবো না, তাই সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে একটু টুইস্ট করে আমরা তার পরের অ্যালফাবেটটা নিয়ে নিছি। এখন একটু মনে হচ্ছে না কেমন জানি এলোমেলো ব্যাপারটা, মনে রাখবো কেমনে বা কি করা যায়, তাই না? তো এটার জন্য একটা সিরিয়াল আছে, মাথায় রাখতে হবে যে অ্যালফাবেট গুলো সেম হইলে কেমন কি, এটা একটা ছকের মতো আছে আমাদের বইতে, ওটা মাথায় রাখলে কিন্তু তোমার জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তা আমরা এরকম অনেকগুলো নামের পরেও আমরা আরো কিছু জিনিসপত্র দেখব। যেমন ধরো এদের সবারই কিন্তু প্রতীক এরকম নাও হইতে পারে, কারো কারো ক্ষেত্রে কিন্তু আমরা ল্যাটিন নামও ব্যবহার করি। যেমন এখানে কয়েকটা এলিমেন্ট আছে যাদেরকে কিন্তু আমরা ল্যাটিন নামে প্রকাশ করি। এই যে সোডিয়াম, একে কিন্তু আমরা সোডিয়াম নামে চিনি না, একে কিন্তু আমরা অন্য নামে ডাকি, এদেরকে আমরা এর ল্যাটিন নামে ডাকি ন্যাট্রিয়াম। ন্যাট্রিয়াম, তো ন্যাট্রিয়াম যদি হয় তাহলে একে আমরা প্রকাশ করব কি দিয়ে জানো, এন এ। এই জন্য সোডিয়ামের প্রতীক আমরা ইউজ করি হচ্ছে এন এ, ম্যাগনেসিয়ামের জন্য হচ্ছে Mg, অ্যালুমিনিয়াম হচ্ছে Al, সিলিকনের জন্য হচ্ছে Si, ফসফরাসের জন্য হচ্ছে P, সালফারের জন্য হচ্ছে S, ক্লোরিনের জন্য হচ্ছে Cl, আর্গনের জন্য Ar, পটাশিয়ামকে আমরা এভাবে লিখি না, পটাশিয়ামকে আমরা বলেছি ক্যালিয়াম। আমি একটু পরে এগুলো সব দেখাবো, আপাতত আমরা একটা রাফ আইডিয়া নিচ্ছি। সো এদেরকে প্রকাশ করা হয় কে দ্বারা, ক্যালসিয়ামকে প্রকাশ করা হয় Ca দ্বারা। এই কয়টা মোটামুটি কমন, যেগুলো আমাদেরকে অবশ্যই ব্যবহার করা শিখতে হবে, কারণ পরীক্ষায় এগুলো আসে। তো চলো এদের বেসিক জিনিসগুলো থেকে আমরা কিছু প্রবলেম সলভ করি, দেখি তো কেমন প্রশ্ন আসে। যেমন ধরো তোমাকে প্রশ্ন দিল নিচের কোনটি অক্সিজেনের প্রতীক, তাহলে একটু আগে আমরা কি দেখছি, অক্সিজেনের প্রতীক কি দ্বারা প্রকাশ করে, অক্সিজেন তো ও দ্বারা, তাহলে আমরা অক্সিজেনের প্রতীক কি দ্বারা প্রকাশ করব, ও দ্বারা প্রকাশ করব, তাই না? সহজ। যদি বলে নিচের কোনটি ক্লোরিনের প্রতীক, আমরা একটু আগে শিখছি ক্লোরিনের প্রতীক কোনটা হবে বলো তো, সবাই বলো কোনটা হবে, এটা না? সবাই আমার সাথে সাথে সলভ করে ফেলবা, তাহলে জিনিসটা মাথায় ঢুকে যাবে। কিছু কিছু কেসে যে বলছিলাম কখনো প্রথম অক্ষর না হয়, কখনো একাধিক অক্ষর না হয়, কাদের ক্ষেত্রে কি, এটা একটা ছক আছে, আমরা ছকটা শিখে নিব। আসলে আমরা দেখি, এই যে প্রথম অক্ষর যদি একই হয় তাদের ক্ষেত্রে কি করতে হবে। আসলে আমরা নামকরণের বিবর্তনটা দেখি, কেন প্রতীকের ব্যাপারগুলো এরকম ভিন্ন ভিন্ন আসছে। এই যে এখানে আমরা দেখতেছি কার্বন, ক্লোরিন, ক্যালসিয়াম, কোবাল্ট, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, বাংলা নাম দেখে লাভ নেই, ইংলিশে দেখতে হবে। এদের সবার ইংলিশ নেম কিন্তু সি দ্বারা স্টার্ট হয়, তাই না? সবাই সি, তাহলে সবার প্রতীক যদি আমি সি লিখি তাহলে তো সেম হয়ে গেল। তাহলে কার্বন আর ক্লোরিনকে তো তুমি আলাদা করতে পারবে না, সি মানে তো তুমি দুইটাকে চিন্তা করতেছো, তাই না? দ্যাটস এ নিয়ম হচ্ছে কি, কার্বনকে ধরো আমরা প্রথমবার চিন্তা ভাবনা করলাম, কার্বনকে ধরে যদি আমরা প্রতীক চিন্তা করি তাহলে তাকে আমরা সি দ্বারা প্রকাশ করলাম, কিন্তু পরেরটার ক্ষেত্রে আর সি লিখবো না, পরেরটার ক্ষেত্রে আমরা ইউজ করবো কি, দুইটা করে অক্ষর। কোন দুইটা অক্ষর দেখো, সি ইউজ করলাম, এইচ না নিয়ে আমরা ঠিক এর পরের অ্যালফাবেটটা নিলাম, এর পরের অ্যালফাবেট কি আছে, এল আছে, দ্যাটস এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম, সিএল দ্বারা প্রকাশ করলাম, রাইট? ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা এটা নিলাম, তারপরে কি দিব, এটা নিব। তো মনে রাখবা অ্যালফাবেটগুলোর ক্ষেত্রে পরবর্তী ভাওয়েলটা সাধারণত প্রায়োরিটি পায়। আমরা ভাওয়েল কনসোনেন্ট জানি এ ই আই ও ইউ, যেমন পরবর্তী ভাওয়েল কি আছে এইটা। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে এখানে ক্লোরিনের ক্ষেত্রে কেন সিও হইল না, তাই না? সিও হওয়ার কথা পরবর্তী ফাইল, কেন আমি সিএল নিলাম? এটার রিজন হচ্ছে এই যে দেখো পরেরটা কোবাল্ট, কোবাল্টে তুমি সি দিছো এবং কোবাল্টের ঠিক ইমিডিয়েট পরবর্তী ভাওয়েল হচ্ছে ও, দ্যাটস এটাকে সিও দ্বারা প্রকাশ করা হয়।
এখন একে যদি সিও দ্বারা প্রকাশ করা হয়, একে কিন্তু আর সিও দ্বারা প্রকাশ করা সম্ভব হয় না, তাই তার ইমিডিয়েট আগে এলটা নিয়ে প্রকাশ করা হয়। ক্যাডমিয়ামের ক্ষেত্রে কি হবে দেখেন, ক্যাডমিয়ামের ক্ষেত্রে তুমি দেখলা যে এখানে তো পরে ও আছে, তাহলে আমরা ও দিয়ে প্রকাশ করতে পারি না। কেন? কারণ ক্যালসিয়ামে হচ্ছে এ আছে। তাহলে আমরা কি করবো, যেহেতু পরবর্তী ভাওয়েলটা নিতে পারলাম না, তাহলে আমরা কি যাব, পরবর্তী কনসোনেন্ট মানে ডি দ্বারা প্রকাশ করব। তাই আমরা ক্যাডমিয়ামকে সিডি দ্বারা প্রকাশ করি। ক্রোমিয়ামে একই ঘটনা, তুমি এখানে সি এর পরে ও নিতে চাইলা পরবর্তী ভাওয়েল, কিন্তু ও অনেক দূরে, প্লাস ও দ্বারা তো আসলে কোবাল্ট ইন্ডিকেট করে, তাই আমরা কি করব, তার ইমিডিয়েট আগে যেটা আছে সি আর, তাই ক্রোমিয়ামকে আমরা এভাবে সি আর দ্বারা প্রকাশ করে দিলাম। তো এটা ক্লিয়ার সবার কাছে, কিভাবে কেন কোনটা আসছে বা কি কি কারণে এদেরকে এই সংকেত দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা পরেরটায় চলে যাব। চলো আমরা একটু কোশ্চেনগুলো আনসার করে ফেলি। নিচের কোনটি ক্যাডমিয়ামের প্রতীক, সবাই একটু বলো তো। আমরা একটু আগেই করলাম, এটা তো কার্বন, এটা তো ক্লোরিন, এটা তো বইলে কিছুই নাই, তাহলে ক্যাডমিয়াম কোনটা হবে, প্রতীক হবে যে এটা সি ডি। এরপরেরটা সবাই বলো কি হবে, নিচের কোনটি কোবাল্টের প্রতীক, সবাই একটু বলো তো। কোবাল্ট কেমনে লিখি আমরা, স্পেলিং দেখবো আমরা। সি এর পরে তাহলে কোনটা আসবে, ও আসবে। তাহলে আমরা কি করব, কোবাল্ট, এই যে সিও। নেক্সট আসেন আমরা অন্য কিছু নামকরণের ক্ষেত্রে যাই। যেই নামকরণগুলো আমি বলতেছিলাম যে সবার কিন্তু ইংলিশ নামকরণ হয়েছে তা না, কারো কারো ক্ষেত্রে ল্যাটিন নামের রেফারেন্সে নামকরণ করা হয়েছে। তাদের ল্যাটিন নামগুলো জানতে হবে, এবং ল্যাটিন নাম থেকে আমরা অক্ষরগুলো নিয়ে হচ্ছে তাদের প্রতীক ডিসাইড করছি। যেমন এই যে পিছনে যারা আছে এদের ক্ষেত্রে কিন্তু আমরা ল্যাটিন নামটাকে চিন্তা করব। যেমন সোডিয়ামের ক্ষেত্রে শুরুতেই বলছিলাম ওর ল্যাটিন নাম ন্যাট্রিয়াম, আমি একটু আগে লেখাই দিছিলাম। কপারের ক্ষেত্রে কাপ্রাম, কিউপ্রাম, পটাশিয়াম, ক্যালিয়াম, সিলভার, আর্জেন্টাম, নট আর্জেন্টিনা, এটা আর্জেন্টাম বাবা, নট আর্জেন্টিনা। ওয়ার্ল্ড কাপ আসতেছে আমরা জানি, বাট এটা আর্জেন্টাম। টিন, স্টেনাম, অ্যান্টিমনি, স্টিবিয়াম। তাহলে এদের এই সংকেতটা কেমন হবে, যেমন আমরা প্রতীক হিসাবে যদি চিন্তা করি, এই সোডিয়ামকে আমরা প্রকাশ করি এন এ দ্বারা, কপারেরটা কিউপ্রাম বা কাপ্রামকে আমরা প্রকাশ করি সিইউ দ্বারা, ক্যালিয়ামকে আমরা প্রকাশ করি কে দ্বারা, মানে পটাশিয়ামের প্রতীক হচ্ছে কে, আর্জেন্টামকে আমরা প্রকাশ করি হচ্ছে এজি দ্বারা, স্ট্যানামকে আমরা প্রকাশ করি এসএন, এবং স্টিবিয়াম আমাদের সর্বশেষটা, সেটাকে আমরা প্রকাশ করি এসবি দ্বারা। এই যে দেখো, এই হয়ে গেল এদের প্রতীক। সহজ না? ওকে, এরপরের পেজে যাই আমরা আরো কিছু জিনিস পাবো। যেমন গোল্ড, খুবই পপুলার, গোল্ড অরাম, ওর প্রতীক হচ্ছে এটা এইউ। প্লাম বাম, লেড, এরকে আমরা প্রকাশ করেছে পিবি। টাংস্টেন, ওলফ্রাম, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, বোর্ডে আসে। ঠিক আছে, টাংস্টেনকে আমরা শুধুমাত্র প্রথম অ্যালফাবেট দিয়ে প্রকাশ করতে পারবো, কারণ ডাব্লিউ দ্বারা অন্য কিছু নাই। ফেরাম বা আয়রনকে আমরা প্রকাশ করেছি এফি দ্বারা, এবং সর্বশেষ হাইড্রোজিনাম বা মার্কারি, একে আমরা প্রকাশ করেছি এইচ জি দ্বারা। দেখো সবাই পটাপট তুলে নাও। ওকে, চমৎকার। যদি আমরা এটা পেরে যাই, তাহলে চলো আমরা কিছু প্রশ্নের সমাধান করি। চলো চলো সবাই একটু বলো কি হবে, নিচের কোনটি সোডিয়ামের প্রতীক। তো এখানে লিখছে, এটা তো প্রথমেই হবে না, নানা, নানা তো কোনো প্রতীকই না, ঠিক আছে। এসডি, এটাও হবে না। এসডি এটাও হবে না, তাহলে কোনটা হবে, এটা হবে না, সোডিয়াম। আমরা একটু আগেই পড়ছি সোডিয়ামের প্রতীক হচ্ছে এভাবে প্রকাশ করা হয় নাট্রিয়াম দ্বারা। ওকে, এরপরে চলো আমরা এটাই চলে যাই। বলছিলাম টাংস্টেনের প্রতীক ইম্পর্টেন্ট, বোর্ডে আসছে। টাংস্টেনকে আমরা কি বলি, ওলফ্রাম বলি, তাই না? আমরা এই যে দেখো একটু আগেই দেখে আসছি টাংস্টেনের প্রতীক, যারা মনে করতে পারো না, এই যে দেখো টাংস্টেন কি, ওলফ্রাম, ওলফ্রামের প্রতীক কি, ডাব্লিউ। তাইলে এটা উত্তর কি হবে, ডাব্লিউ হবে, ওলফ্রাম। ক্লিয়ার? ওকে, এটা ক্লিয়ার হলে চলো আমরা পরের টপিকটায় চলে যাই। আমরা পরের টপিকে চলে আসবো সংকেত। তো বলতেছিলাম প্রতীক এবং সংকেতের কাহিনী। মনে রাখবা প্রতীকগুলো সাধারণত আমরা ইউজ করি হচ্ছে কাদের ক্ষেত্রে, আমরা ইউজ করি হচ্ছে পরমাণুগুলোর ক্ষেত্রে। আর অণু যখন চলে আসে তখন সেটাকে আমরা প্রতীক বলবো না, তাকে আমরা বলবো সংকেত, তাই না?
তার মানে সংকেত দ্বারা আমরা কি প্রকাশ করি? অণু প্রকাশ করি, আর প্রতীক দ্বারা আমরা পরমাণুকে প্রকাশ করতেছি। তো যখন সংকেতে চলে যাব তখন আমাদেরকে এটা মাথায় রাখতে হবে সংকেত কেমন কি হইতে পারে। যেমন তোমাকে বললো পানি, পানি কিসের কম্বিনেশনে তৈরি? আমরা একটু আগে বলতেছিলাম হাইড্রোজেন এবং অক্সিজেনের কম্বিনেশনে তৈরি। তাহলে পানি যদি তোমাকে কেউ লিখতে বলে যে আচ্ছা ভাই তাহলে পানির সংকেত কি হবে, পানির সংকেত কি হবে? মনে রাখবে পানির সংকেত হচ্ছে এই যে পানির সংকেত, আমি লিখে দিচ্ছি, দুইটা হাইড্রোজেন থাকে এবং একটা অক্সিজেন থাকে, তাই পানির সংকেতকে আমরা লিখি এইভাবে H2O। ওকে, এটা হচ্ছে পানির সংকেত, সবচেয়ে কমন। তারপর তোমাকে কেউ বললো আচ্ছা কার্বন ডাইঅক্সাইড হইতে পারে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি হবে? আচ্ছা আমরা একটু কার্বন ডাইঅক্সাইডের সংকেত নিয়ে চিন্তা ভাবনা করি। তো কার্বন ডাইঅক্সাইডে কি থাকে জানো? কার্বন ডাইঅক্সাইডে কার্বন থাকে এবং দুইটা অক্সিজেন থাকে। কার্বন ডাইঅক্সাইডে কার্বন থাকে এবং দুইটা অক্সিজেন থাকে। তো চলো আমরা কার্বন ডাইঅক্সাইডের সংকেতটাও লিখে নিই। আমি এটা একটু কপি করার চেষ্টা করতেছিলাম। আচ্ছা ঠিক আছে, দরকার নেই, আমরা পুরাটাই লিখবো। তাইলে আমরা লিখলাম কার্বন ডাই অক্সাইড। ওকে প্রকাশ করি আমরা এইভাবে, কার্বন একটা থাকে, অক্সিজেন দুইটা থাকে, তাই এটাই হয়ে গেল কি কার্বন ডাই অক্সাইড। তারপর ধরো তোমাকে বলেছে অ্যামোনিয়া, তাই না? এই যে যেগুলো পরীক্ষায় আসে আমি ওগুলোই লেখায় টেখায় দিচ্ছি, টেনশন নাই, এগুলো পড়লেই হয়ে যাবে। অ্যামোনিয়া, অ্যামোনিয়ার মধ্যে কি থাকে? একটা নাইট্রোজেন থাকে এবং তিনটা হাইড্রোজেন থাকে। তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা সংকেত পাবো কোনটা? এই যে দেখেন, অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা সংকেত পাবো এটা NH3। তো এগুলা কিন্তু হচ্ছে যৌগিক হইল, তাই না? কেমন হইল? যে এটার মধ্যে আমরা কোনো রিপিটেটিভ জিনিস টিনিস পাই নাই, আমরা একাধিক জিনিস পাইছি। তো এগুলো হচ্ছে যৌগিক পদার্থের সংকেত পাইলাম আমরা। এখন যদি তোমাকে মৌলিক পদার্থের সংকেত বের করতে বলে, ওই যে শুরুতে আমরা পড়ছি মৌলিক পদার্থ, যাকে ভাঙলে ও বাদে অন্য কোনো কিছু পাওয়া যায় না, তাকে আমরা বলি হচ্ছে মৌলিক পদার্থ। যেমন তোমারে বললো যে হাইড্রোজেনের সংকেত কি, আসো আমরা শিখি। হাইড্রোজেনের সংকেত, তো হাইড্রোজেনের সংকেত যখন বলছে তার মানে এখানে ভাঙলে হাইড্রোজেন বাদে আর অন্য কিছু পাওয়া যাবে না। এবং হাইড্রোজেন থাকে কয়টা তোমাকে জানতে হবে। হাইড্রোজেনের সংকেত হচ্ছে এটা H2, এটা একটা মৌলিক পদার্থ। এবং তোমাকে যদি বলে যে আচ্ছা স্যার তাহলে আমরা যদি নাইট্রোজেনেরটা বলি, নাইট্রোজেন কি হবে? নাইট্রোজেনের প্রতীক তো আমরা জানি শুধু N, কিন্তু নাইট্রোজেনের সংকেত যদি বলে তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে N2। যদি তোমাকে কেউ বলে অক্সিজেন কি হবে? অক্সিজেন, তাহলে অক্সিজেন কি হবে? O2। এই যে দেখো O2, অক্সিজেনকে আমরা O দ্বারা প্রকাশ করি, তাহলে ওইটা কি হয়ে যাবে? টোটালটা O2 হয়ে যাবে, তাই না? খুব সহজভাবে তুমি কিন্তু এটা সলভ করে ফেললা, যে কোনটা দ্বারা কিসে প্রকাশ করা যায় দেখলেই হয়ে যায়। ইজি। তো আমরা এটাকে একটু বক্স করে দেই, তাহলে তোমার পড়তে সুবিধা হয়ে যাবে। এই যে দেখো এখন তুলনা করার সুবিধা। এগুলো হচ্ছে যৌগিক, আর পাশেগুলো হচ্ছে কি মৌলিক পদার্থের ক্ষেত্রে আমরা পাইলাম। ঠিক আছে, তো চলো আমরা কিছু কোশ্চেন সলভ করে ফেলি। এই যে সরি, কোশ্চেন সলভের আগে আমরা একটু দেখি কি কি জিনিস লাগে। ওই যে বলতেছিলাম একটু আগে, তো আমরা এগুলো একটু দেখে নিই কি কি জিনিসের সংকেত আমাদের জানা লাগে। যেমন নাইট্রোজেন, আমরা একটু আগে শিখছি নাইট্রোজেন কি হবে? N2 হবে, তাই না? আমরা লিখছি। অ্যামোনিয়া কি হবে? NH3 হবে। ক্লোরিন কি হবে? ক্লোরিন কি Cl দ্বারা প্রকাশ করা হয়, তাই না? কয়টা পরমাণু মিলে ক্লোরিন অণু হয় এটা জানতে হবে, দুইটা, সাধারণত দুইটাই হয়।
সালফারিক অ্যাসিড খুবই কঠিন, বাট আবার কঠিন না। সালফারিক অ্যাসিড প্রায়শই আসে। 3 ধরনের পরমাণু থাকে, হাইড্রোজেন থাকে, সালফার থাকে এবং কি থাকে, অক্সিজেন থাকে। এন্ড লাস্ট বাট নট দি লিস্ট, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। ওকে, এটা হচ্ছে সালফারিক অ্যাসিড, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে HCl, মানে হাইড্রোজেন এবং ক্লোরিনের কম্বিনেশনে গঠিত হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো চলো আমরা এবার প্রশ্নগুলো সলভ করে ফেলি। এই যে নিচের কোনটি পানির সংকেত, আমরা একটু আগে শিখছি, বলো তো কোনটা হবে? প্রথমটা তো না, এটা কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরটা কি সালফারিক অ্যাসিড, সবগুলো জীবনও হবে না, তাহলে আনসার কি হবে? সি, অর্থাৎ আনসার হয়ে যাবে হচ্ছে পানি, তাই না? আমরা সব এটা পারি না, সহজ সহজ জিনিস। তো আসলে আমরা পরেরটাই যাই। বলো তো এটা কি হবে? এই যে একটু আগেই আমরা পড়লাম, জাস্ট মাত্রই পড়লাম আমরা, সালফারিক অ্যাসিডের সংকেত বা সিম্বল কি হবে। তো ওকে আমরা প্রকাশ করব কি দ্বারা? এটা দ্বারা, তাই না? আমরা সবাই একটু আগে শিখছি সালফারিক অ্যাসিড, ওকে আমরা এইভাবে প্রকাশ করব, H2SO4। তাহলে আসো আমরা এবার পরেরটায় যাই। পরেরটা কি? নিচের কোনটি অক্সিজেনের সংকেত? দেখো এখানে কিন্তু O2 O3 সবই আছে, প্রথমটা হবে না, কারণ এটা আসলে সংকেত না বাবা, এটা প্রতীক। পরেরটা সংকেত, এরপরে যেটা আছে এটাও সংকেত, কিন্তু এটা অক্সিজেনের না, এটা হবে ওজনের। তো আমাদের প্রশ্নে চাইছে কি অক্সিজেনের সংকেত কোনটা হবে, তাহলে আমাদের উত্তর কোনটা হবে বলো তো সবাই? কি হবে? উত্তর হবে হচ্ছে বি। ওকে চলো আমরা পরমাণুর সাংগঠনিক কণিকায় যাই, পরের টপিক। সাংগঠনিক কণিকা মানে কি? পরমাণুকে ভাঙলে কি কি জিনিস পাওয়া যায়, এদেরকে আমরা বলি তাদের সাংগঠনিক কণিকা। চলো আমরা এটাও একটু দেখে নিই। পরমাণুকে ভাঙলে আমরা কি কি জিনিস পাই আমরা একটু শিখি, চলো। এই তো সাধারণত আমরা কোনো পরমাণুকে ভাঙলে 3টা জিনিস পাই। কি কি জিনিস পাই? 3টা, আমরা একটু দেখি। আমরা যদি কোনো একটা পরমাণুকে ভাঙি তাহলে আমরা পাবো হচ্ছে ইলেকট্রন, তারপর আমরা পাবো হচ্ছে প্রোটন, আমরা পাবো প্রোটন, এবং আমরা ফাইনালি পাবো হচ্ছে নিউট্রন। নিউট্রন, ইলেকট্রন, প্রোটন এবং আমরা কি পাই? নিউট্রন পাই। তো এগুলো আসলে কম্বিনেশনে কি তৈরি হয়? আমাদের একটা পরমাণু তৈরি করা যায়, এগুলোর কম্বিনেশনে আমরা পরমাণু পাই। চার্জ বললাম, চার্জের ইউনিট কি বা একক কি? মনে রাখবা চার্জের একক হচ্ছে কুলম্ব, একে প্রকাশ করা হয় সি দ্বারা। চার্জের এককের নাম হচ্ছে কুলম্ব এবং একে প্রকাশ করা হয় সি দ্বারা। আর এখানে নিউট্রনের চার্জ আমরা কি দ্বারা প্রকাশ করব? নিউট্রনের চার্জ অ্যাকচুয়ালি মনে রাখবা সবসময় 0। তাহলে এখানে তোমার একটু মাথায় রাখতে হবে, এই যে আমরা সি লিখলাম, সি এর মানে কিন্তু হচ্ছে কুলম্ব। তো তুমি চাইলে এখানে বাংলা বানানে আমি লিখে দিতে পারি, সি দ্বারা প্রকাশ না করেও তুমি এভাবে লিখতে পারো কুলম্ব। এই যে কুলম্ব, তো এটাকে সি দ্বারাও প্রকাশ করা যায়, অথবা তুমি এভাবেও লিখে দিতে পারো কুলম্ব। কুলম্ব এটা হচ্ছে চার্জের একক। তো এই মানগুলো মুখস্থ রাখতে হবে কোনটার ক্ষেত্রে কার। এরপর নেক্সট যে জিনিসটা আমাদের জানতে হবে যে এদের প্রকৃত ভর আসলে কত, তাই না? প্রকৃত ভর মানে ওজন কতখানি। তো এটার ক্ষেত্রে মনে রাখবা এর ওজনটা হচ্ছে বা ভর হচ্ছে, সরি ওজন তো না, ভর হবে, এটা হচ্ছে এরকম 9.11 10⁻⁻28 গ্রাম। জি মানে আমরা কি বুঝেছি? গ্রাম। এত হচ্ছে ইলেকট্রনের ভর। এর ভর হচ্ছে, প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻24 গ্রাম। ইজি, তাই না? কেজিতেও তুমি কনভার্ট করতে পারবা। আর এটা কত হবে? 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। তাহলে আমরা কি কি জানলাম? প্রথমে জানলাম ইলেকট্রনের প্রকৃত ভর কত, তারপরে আমরা জানলাম তারপরে প্রোটনের প্রকৃত ভর, এবং ফাইনালি আমরা নিউট্রনের প্রকৃত ভর জানলাম। তো এগুলো এমসিকিউতে আসলে কিন্তু গ্রামে না থেকে অনেক সময় তোমাকে কিন্তু জিনিসগুলাকে কেজিতে প্রকাশ করতে বলবে। হ্যাঁ, তখন কিন্তু কেজিতে প্রকাশ করলে ঘাবড়ায় যাবা না,
কেজিতে প্রকাশ করা কিন্তু ইজি, তুমি কিন্তু পারবা, ঘাবড়ানো যাবে না। হ্যাঁ, পারা যায়। কি করবা, পারা যায় কিভাবে? 1 গ্রাম থেকে কেজিতে নেওয়ার জন্য আমরা কি করব, 1000 দ্বারা ভাগ দিয়ে দিব, তাহলেই কিন্তু চলে আসবে। এখন আমরা পরেরটাই চলে যাই, পরের কলামে। আমরা এখানে দেখব কিভাবে এদের আপেক্ষিক আধান নির্ণয় করা যায়। তো আপেক্ষিক আধানের ব্যাপারটা কিরকম হয়, একটা সাপেক্ষে আরেকটা চিন্তা করা, তাই না? তো আপেক্ষিক আধানের ক্ষেত্রে মনে রাখবা নিউট্রন সব সময় শূন্য, ওর কোনো চেঞ্জই নেই, ও শূন্য, ওর কোনো চার্জই নেই। আর ইলেকট্রনের এই মানটাকে যদি আমরা কম্পেয়ার করি, এটা সাপেক্ষে যদি সবগুলোর মান বের করি, তাহলে কি হয় জানো, এর আপেক্ষিক আধান হচ্ছে -1 এবং প্রোটনের আপেক্ষিক আধান হচ্ছে +1। মনে রাখবা, আপেক্ষিক আধান আর প্রকৃত আধান কোনটা তোমাকে প্রশ্নে দেওয়া আছে, এটা তোমাকে দেখে নিতে হবে। যদি বলে ইলেকট্রনের আপেক্ষিক আধান কত, আনসার হবে হচ্ছে -1। যদি বলে ইলেকট্রনের প্রকৃত আধান কত, তাহলে আনসার কিন্তু হবে এটা, -1.6 × 10⁻⁹ কুলম্ব। আর যদি বলে প্রোটনের প্রকৃত আধান কত, তাহলে কি হবে, +1.6 × 10⁻⁹ কুলম্ব। আর যদি বলে প্রোটনের আপেক্ষিক আধান কত, আনসার কি হবে, +1 হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে নেক্সট যে জিনিসটা আমাদেরকে জানতে হবে যে এদের আপেক্ষিক ভর আসলে কত। তো মনে রাখবা, আপেক্ষিক ভর ইলেকট্রনের ক্ষেত্রে সবসময় 0, প্রোটন এবং নিউট্রনের দুইজনের ক্ষেত্রে 1 1। ইলেকট্রনের সবসময় 0 হবে, বাকি দুইজনের 1 1 হয়ে যাবে। আচ্ছা, তোমরা সবাই ঝটপট এই ছকটা তুলে ফেলো, এটা খুব ইম্পর্টেন্ট ছক, সবাই তুলে ফেলো। ওকে, আপেক্ষিক আধান হচ্ছে, হ্যাঁ ওইটা হচ্ছে রিলেটিভ চার্জ, আপেক্ষিক আধান হচ্ছে রিলেটিভ চার্জ, আপেক্ষিক ভর হচ্ছে রিলেটিভ ম্যাস। ওকে, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল ম্যাস, প্রকৃত ভর মানে হচ্ছে অ্যাকচুয়াল ম্যাস, এন্ড হচ্ছে প্রকৃত আধান মানে হচ্ছে অ্যাকচুয়াল চার্জ। যারা ভার্সনে আসো তাদের জন্য। ওকে, তোলা হয়েছে সবার। আচ্ছা চলো আমরা কিছু প্রশ্নের উত্তরে চলে যাই, দেখি আমরা এখান থেকে কেমন প্রশ্ন আসে। তো এই যে কি দিছে, নিচের কোনটি ইলেকট্রনের প্রতীক? আমরা একটু আগে শিখছি ইলেকট্রনের প্রতীক কোনটা হবে, বলতো কোনটা হবে, এ বি সি ডি, কোনটা হবে ইলেকট্রনের প্রতীক? ই ফর ইলেকট্রন, রাইট? তাহলে আমাদের কোনটা হবে, সি হবে। এবার বলো নেক্সট প্রশ্ন, আগেরটা এটা ছিল যে ইলেকট্রনের প্রতীক কোনটা, এরপর আমরা নেক্সটটায় চলে যাব, নিচের কোনটি প্রোটনের চার্জ, তাই না? 0 তো হবে না, সি নাম্বার আগেই বাদ, তাইলে কিসে প্রকাশ করতে হবে, কুলম্বে। এই যে দেখো আমি বলছিলাম এটাই কি, কুলম্ব। এই যে সি মানে কি হচ্ছে, কুলম্ব। কুলম্ব হচ্ছে চার্জের একক, এটি চার্জের একক। আমি লিখে দেই, চার্জের এককের নাম হচ্ছে কুলম্ব, চার্জের একক। ওকে, তাহলে এখন আমাকে বলেন কোনটা হবে সঠিক উত্তর? মাইনাস তো হবে না, প্রোটনের চার্জ কি হয়, ধনাত্মক হয়, তাহলে আমাদের আনসার কি হবে, এটা বি, +1.6 × 10⁻⁻⁹ কুলম্ব। এটাই হচ্ছে প্রোটনের চার্জ। তো আসলে আমরা এর পরেরটাই যাই, নিচের কোনটি নিউট্রনের আপেক্ষিক আধান? একটু আগে আমরা পড়ছি আপেক্ষিক আধান সম্পর্কে আমরা জানি, তাহলে আপেক্ষিক আধান কোনটা হবে? নিউট্রনের ক্ষেত্রে বলছিলাম কোনো চার্জ নাই, তাহলে নিউট্রনের আপেক্ষিক আধান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাই না? আমরা তাই তো পড়ছি, নিউট্রনের আপেক্ষিক আধান কি হয়ে যাবে, 0 হবে। আসো আমরা পরেরটা যাই, কোনটা নিউট্রনের ভর হবে বলো তো, নিউট্রনের ভর কোনটা হবে? এই যে এটা হবে 1.675 10⁻⁻24 গ্রাম। 673 হইলে সেটা হয়তো কি প্রোটনেরটা, আর 675 হচ্ছে নিউট্রনেরটা। একটু ডিফারেন্ট বাট বেশি ডিফারেন্টটা। ওকে, সবাই বুঝছি, সবার কাছে ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাব। আমাদের পরবর্তী টপিক হচ্ছে এটা, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা। খুবই ফান্ডামেন্টাল টপিক এবং ইম্পর্টেন্ট, এটাও আমাদেরকে পারতে হবে যে কিভাবে পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যা বের করা যায়। চলো চলো আমরা করে ফেলি। তো মনে রাখবা পারমাণবিক সংখ্যা কি ইন্ডিকেট করে আর প্রোটন সংখ্যা কি ইন্ডিকেট করে, এই বেসিক আইডিয়াটাকে রাখতে হবে। কোনো একটা
পরমাণুতে যতগুলো প্রোটন থাকে সাধারণত সেগুলো আমরা পারমাণবিক সংখ্যা দ্বারা প্রকাশ করি, আর বাকি প্রোটন আর নিউট্রনের যে যোগফলটা থাকে সেটাকে আমরা সবসময় ভর সংখ্যা দ্বারা প্রকাশ করি। তো আমরা জিনিসটা এইভাবে চিন্তা করব যে আসলে পারমাণবিক সংখ্যা কি ইন্ডিকেট করে আর ভর সংখ্যা কি ইন্ডিকেট করে, এটা প্রথমে বুঝতে হবে। তো চলো আমরা দেখি পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা আর আমরা শিখব হচ্ছে ভর সংখ্যা। তো মনে রাখবা পারমাণবিক সংখ্যা ইন্ডিকেট করবে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা ইন্ডিকেট করবে কি প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা মানে দুইটার যোগফলকে ইন্ডিকেট করবে আমাদের ভর সংখ্যা। এটা মাথায় রাখতে হবে। ওকে, দুই জিনিস ইন্ডিকেট করতেছে, এটা প্রোটন সংখ্যা ইন্ডিকেট করে, ওইটা প্রোটন প্লাস পারমাণবিক সংখ্যা ইন্ডিকেট করতেছে। আচ্ছা, আমরা একটু বক্স করে দেই। এখন ধরো কোনো কিছুর ভর সংখ্যা আমরা বললাম হচ্ছে 2, তার মানে কি তার প্রোটন এবং নিউট্রনের যোগফল হচ্ছে 2, তাই না? তোমাকে যাই বলা হয়েছে তাই তুমি হিসাব করে বলে দিবা। যে তোমাকে বলা হয়েছে এরকম পারমাণবিক সংখ্যা, তাহলে তুমি কি জাস্ট তার প্রোটন সংখ্যা বললা, ভর সংখ্যা বলে তুমি কি করবা তার প্রোটন আর নিউট্রন সংখ্যা যোগফল, সরি ভর সংখ্যা বলে দুইটা যোগফল বলে দিবা। এখন এটাকে প্রকাশ করা হয় কেমনে, এটা একটা মজার বিষয়। প্রকাশ করার নিয়মটা হচ্ছে এরকম যে ধরো তুমি একটা সংকেত বা প্রতীক বা যাই বলো না কেন তুমি লিখছো, প্রতীকই বলি আমরা, তো প্রতীকের উপরে এবং নিচে লেখা হয়। ধরো এখানে লিখলাম আমরা জেড আর এখানে লিখলাম নিচে লিখলাম আমরা এক্স। জেড আর এখানে লিখলাম আমরা এক্স। এই যে উপরের কোণা যেটা লিখছি সেটাকে বলি আমরা ভর সংখ্যা, আর নিচের কোণা যেটা লিখছি সেটাকে লিখছি আমরা পারমাণবিক সংখ্যা। তার মানে তুমি বলতে পারবা যে এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা আর উপরের টুকু হচ্ছে ভর সংখ্যা, নিচের টুকু হচ্ছে পারমাণবিক সংখ্যা আর উপরের টুকুকে আমরা বলবো হচ্ছে ভর সংখ্যা, তাই তো? এখন এটা দ্বারা কেমনে কি বাইট করা যায় আমরা একটু দেখি। তো ধরো তোমাকে একটা জিনিস দিল র্যান্ডম যে এ এর মাথাপে এবং মাথার নিচে কিছু সংখ্যা লিখে দিছে। এখন সেটা সংখ্যার মিনিং তোমাকে বলতে হবে। ধরো এখানে দিল তোমাকে 7 আর এখানে দিল তোমাকে 14। তো এই যে সংকেতটা আমরা লিখলাম, প্রতীক লিখলাম, সংকেত লিখলাম, হোয়াটএভার ইট ইজ, এই প্রতীক সংকেত হোয়াটএভার এটা দিয়ে আমরা আসলে কি ইন্ডিকেট করতেছি। তা আমরা এখান থেকে বলতে পারবো কি বলতে পারবো, এর পারমাণবিক সংখ্যা হবে হচ্ছে 7, তাই তো? এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। তো যদি পারমাণবিক সংখ্যা 7 হয়ে যায় তাহলে আমাকে একটু বলো তো এর ভর সংখ্যা তাহলে কত হবে? আমরা তো একটু আগেই শিখছি ভর সংখ্যা আমরা কোনটাকে বলবো, যেটা উপরে লেখা থাকে, মাথার উপরে যেটা লেখা থাকে সেটাকেই বলি আমরা ভর সংখ্যা। তাহলে এর ভর সংখ্যা কত হবে? এর ভর সংখ্যা হয়ে যাবে হচ্ছে 14, তাই না? তো আমরা কি বলছিলাম পারমাণবিক সংখ্যা দ্বারা আমরা কি ইন্ডিকেট করি? আমরা পারমাণবিক সংখ্যা দ্বারা শিখছি, আমরা পারমাণবিক সংখ্যা দ্বারা ইন্ডিকেট করেছে প্রোটন সংখ্যা। তাহলে এখান থেকে আমরা খুব সহজে বলে ফেলবো যে এই জিনিসের প্রোটন
কয়টা? 7টি। আর প্রোটন প্লাস নিউট্রন হচ্ছে 14টি, তাই না? প্রোটন প্লাস নিউট্রন হচ্ছে 14টি। এখন যদি বলে এখানে তাহলে নিউট্রন সংখ্যা কত হবে, নিউট্রন আমরা কি করব, বিয়োগ দিয়ে দিব, তাই না? তাই তো, তাহলে নিউট্রন কি হবে, আমরা এই যে যোগফলটা পাইলাম 14, এর থেকে আমরা প্রোটন সংখ্যা বিয়োগ করে দিব, তাহলে আমরা নিউট্রন পেয়ে যাব 7টি। তোমাকে যদি এরকম ভাবে বের করতে বলে যে একটা সংকেত দিয়ে বলে যে এর আসলে প্রোটন নিউট্রনের সংখ্যা কয়টি হবে, বের টের করো, তাহলে কিন্তু তুমি এভাবে বের করে দিবা। নিচেরটা হচ্ছে তার প্রোটন সংখ্যা, উপরেরটা হচ্ছে কি প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা, দুইটাকে তুমি বিয়োগ করে দিবা, তাহলে খুব সহজে তুমি এই সংখ্যাটা পেয়ে যাবে। পারা যাবে না? আচ্ছা, চলো আমরা আরেকটা প্রবলেম সলভ করি, একদম রিয়েল টাইম প্রবলেম, তাহলে এটা আমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরো তোমাকে দিল এই যে অক্সিজেন, অক্সিজেনকে আমরা এইভাবে প্রকাশ করলাম, তাহলে অক্সিজেনের মধ্যে প্রোটন কয়টা আছে এখন যদি তোমাকে বলে, তাহলে উত্তর কি হবে, নিচে কত দেখতে পাচ্ছ, নিচে যত দেখতে পারবা সেটাই হবে তার প্রোটন সংখ্যা। তাহলে নিচে আমরা কত পাচ্ছি, 8 পাচ্ছি, এই যে দেখো 8, তাইলে তার প্রোটন সংখ্যা হবে হচ্ছে 8, প্রোটন 8টি, তাই তো? এখন যদি তোমাকে বলে ভাই তাইলে আমাকে একটু বলেন যে এখানে প্রোটন যদি 8টা হয় তাহলে তার নিউট্রন কয়টা হবে, নিউট্রন কোনটা হবে, এই উপরেরটা থেকে বিয়োগ দিতে হবে, মানে এই দুটা বিয়োগ করে দিবা, সোজা কথায় 16 আর 8 বিয়োগ করলে কত হবে 8, তাহলে তার নিউট্রন সংখ্যা কয়টি হবে 8টি। তাহলে আমরা কি বলবো, তাহলে নিউট্রন হবে হচ্ছে 16 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 8টি, তাই তো? এখন তোমার দেখে মনে হচ্ছে সব কেসে কি প্রোটন আর নিউট্রন সমানই হবে কিনা, তাই না? এরকম একটা জিনিস মনে হচ্ছে, আর তুমি বিশ্বাস করো এরকম অনেক কিছু আছে যেখানে আসলে দুইটার মান সমান হবে না। তো আমরা এই জিনিসগুলো একটু পরে দেখব, তোমরা সবাই একটু তুলে নাও এটা। আচ্ছা, এরপরে কিছু মুখস্থ মান জানতে হয়, পারমাণবিক সংখ্যা 1 কার, 2 কার, 3 কার, 4 কার, এরকম 1 থেকে 20 পর্যন্ত কিছু কিছু জিনিস তোমাকে মাথায় রাখতে হয় আর কি। তো চলো আমরা একটু দেখে নিই পারমাণবিক সংখ্যাগুলা কোনটার কত। মুছে দিলাম। ধরো আমরা 1 থেকে একদম শুরু করি, 1, 2, 3, 4, 5, তারপরে 6, 7, 8, 9, 10, তারপরে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আমরা মোটামুটি 20টা মনে রাখলে অনেকগুলো সলভ করে ফেলা যায়, আমরা 20টা দিয়ে শুরু করি আর কি। হ্যাঁ, তো পারমাণবিক সংখ্যা 1 কার হবে, মনে রাখবে পারমাণবিক সংখ্যা 1 হচ্ছে হাইড্রোজেনের, পারমাণবিক সংখ্যা 2 হচ্ছে হিলিয়ামের, হ্যাঁ, পারমাণবিক সংখ্যা 3 হচ্ছে লিথিয়ামের, পারমাণবিক সংখ্যা 4 হচ্ছে কার, বেরিলিয়াম, 5 হচ্ছে কি বোরন, আমরা একটু আগে প্রতীকগুলো শিখছি, তাই না? 6 হচ্ছে কার্বন, 7 হচ্ছে নাইট্রোজেন, 8 অক্সিজেন, 9 হচ্ছে ফ্লোরিনের, এবং 10 হচ্ছে নিয়নের, 11 হচ্ছে সোডিয়ামের, 12 হচ্ছে ম্যাগনেসিয়ামের, 13 হচ্ছে অ্যালুমিনিয়ামের, 14 সিলিকনের, 15 পারমাণবিক সংখ্যা হচ্ছে ফসফরাসের, 16 হচ্ছে কার, সালফারের, 17 হচ্ছে ক্লোরিনের, 18, 19, 20 এগুলো একটু মাথায় রাখতে হবে, 18 হচ্ছে আর্গনের, 19 হচ্ছে পটাশিয়ামের, এবং ফাইনালি 20 হচ্ছে ক্যালসিয়ামের। সবাই একটু পটাপট তুলে ফেলো। ওকে, লেখা হয়েছে। 21, 22, 23 থেকে 30 পর্যন্ত ওগুলো আসলে লাগে না খুব একটা, আমরা 1 থেকে 20 দিয়ে মোটামুটি কাজ চালাই দিতে পারি, তো তুমি আসলে পারবা। এগুলো একদম শুরুতেই আমি লিখে দিছি, একটু মনে করিয়া দেখো।
একদম শুরুতেই কিন্তু এগুলো সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে, একদম শুরুতে প্রথম দিকে প্রথম স্লাইড যখন আমরা পড়ি তখন কিন্তু খেয়াল করো, তোমরা খেয়াল করো নি, আমি কিন্তু তখনই লিখে দিছিলাম। এই যে দেখো সবাই এখানে আছে, দেখছো একদম এক থেকে সিরিয়াল করা, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, ঠিক আছে, একদম সিরিয়াল করে দেওয়া আছে 1 2 3 4 5, রাইট? আমরা সবগুলো সিরিয়াল করে কিন্তু পড়ে গেছি এখানে। এই যে একদম 20 পর্যন্ত কিন্তু আমরা শুরুতেই পড়ছি। সো স্পেলিং এ যদি কারো কোনো সমস্যা থাকে কোনটা কার প্রতীক, তাহলে কিন্তু তুমি এখান থেকে দেখে নিতে পারবা, এখানে সব কিছু দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা ছিলাম হচ্ছে এখানে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যায়, রাইট? এখানে তো এখন আমরা কিছু প্রশ্ন সলভ করব, যে এখান থেকে কেমন কেমন প্রশ্ন আসছে আমরা একটু দেখি। এই যে দেখো, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত হবে? দেখো এটা আমরা একটু আগেই পড়ছি, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত হবে? 19 হবে। দেখো বাবা, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত হবে? 19। দেখো আমি একটু আগেই পড়ছি। তারপরে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? আমরা একটু আগে লেখাইছি, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। ভর সংখ্যা বললে বলতা 4, বাট পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। ওকে, এরপরে নেক্সট, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত হবে? ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হবে হচ্ছে 12। কত হবে? ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। তারপরে এই যে আমরা একটা বোর্ডের কোশ্চেন সলভ করি, দেখো লেখা আছে সোডিয়ামের ভর সংখ্যা 23 বলতে কি বোঝায়, তাই না? তো চলো এটার উত্তর আমরা কিভাবে করব আমরা একটু দেখি। তো এটা হচ্ছে সোডিয়াম, এর পারমাণবিক সংখ্যা আমাদের মুখস্থ আছে 11 এবং ভর সংখ্যা হচ্ছে 23। তাহলে আমরা এটা দ্বারা আসলে কি বুঝাইতেছি, যে এটা হচ্ছে তার প্রোটন সংখ্যা, এটা হচ্ছে প্রোটন, আর এটা হচ্ছে তার নিউট্রন সংখ্যা, নিউট্রন প্লাস প্রোটন সংখ্যা, রাইট? প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে আমরা যদি এটা প্রশ্ন সলভ করতে যাই তাহলে আমরা খুব সহজে তার নিউট্রন সংখ্যা বের করে ফেলতে পারি। তো বলতে কি বুঝা, বলতে তুমি এভাবে লিখবা যে এটা দ্বারা বুঝাইতেছে তার প্রোটন সংখ্যা এবং 23 দ্বারা বুঝাইতেছে কি তার মধ্যে প্রোটন প্লাস নিউট্রনের সংখ্যা হচ্ছে 23। তাহলে আমরা কি লিখতে পারি? প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা ইজ ইকুয়াল টু 23। তাইলে আমরা কি বলতে পারি তার মধ্যে নিউট্রন সংখ্যা কত হবে? সুতরাং নিউট্রন সংখ্যা কত হবে? সুতরাং নিউট্রন হবে 23 মাইনাস প্রোটন। সেটা কত আমরা সবাই জানি, 23 মাইনাস কত হবে? 11 হবে। প্রোটন সংখ্যা হচ্ছে 11। 23 থেকে 11 বাদ দিলে কত থাকে? 12 থাকে। তার মানে আমরা বলতে পারতেছি সুতরাং নিউট্রন সংখ্যা হচ্ছে 12টি। এটাই হচ্ছে আমাদের উত্তর, সোডিয়ামের ভর সংখ্যা 23 বলতে কি বোঝায়। আমরা এভাবে উত্তর করে দিব। চলো আমরা পরেরটায় যাই, আমরা আরো একটি প্রশ্ন দেখব। এই যে এটাও বোর্ডে কোশ্চেন, আমাদের বইতেই আছে, যে এটা হচ্ছে লিথিয়াম, এটা হচ্ছে বেরিলিয়াম। বলছে মৌলের ভর সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা গণনা করতে হবে। তো এখানে মজার বিষয় হচ্ছে ইলেকট্রন সংখ্যার ক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে সাধারণত প্রোটন সংখ্যা যত হবে ইলেকট্রন সংখ্যা তত হবে। তার থেকে কম হওয়া মানে কি? সেটা আয়নিত হয়ে গেছে। যদি কোনো কারণে আমরা কম পাই তার মানে সেটা আয়নিত হয়ে গেছে। আমরা চ্যাপ্টার 5 এর অংশে এই জিনিসটা আসলে দেখব যে কিভাবে আয়নিত হয় বা কি কি ঘটনা ঘটতে পারে। তো আসো আমরা একটু এটা সাইডে একটু লিখে নেই। প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা সমান হবে হচ্ছে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। এটা কখন হবে? চার্জ নিরপেক্ষ অবস্থায়, মানে কোনো মাথার উপর চার্জ টার্জ নাই সেরকম অবস্থায় আমরা এটা বলতে পারবো। তাই এটা আমরা অবশ্যই লিখে দিব চার্জ নিরপেক্ষ অবস্থায়, চার্জ নিরপেক্ষ অবস্থায়।
প্রোটন সংখ্যা সমান হবে হচ্ছে ইলেকট্রন সংখ্যা। এই এটা আমরা খেয়াল রাখবো, আমরা প্রশ্ন সলভ করার কেসে এটাকে অবশ্যই খেয়াল রাখবো, কারণ এটা আমাদের অনেক কাজে লাগবে। এখন আমাদের এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা একটু আমরা খেয়াল করি। এখানে বলা হয়েছে লিথিয়াম এবং বেরিলিয়ামের মধ্যে ভর সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বাইর করতে হবে। তো প্রথমটা কি, প্রথমটা কি দেওয়া আছে? প্রথমটা আমাদেরকে দেওয়া আছে এই যে লিথিয়াম, লিথিয়াম 3 এবং 7, এটা হচ্ছে আমাদের প্রথমটা। তাইলে আমরা এখান থেকে কি কি লিখতে পারি? যে এর ভর সংখ্যা, প্রোটন সংখ্যা লিখতে বলছো, রাইট? তাহলে আমরা লিখবো কি, ভর সংখ্যা হচ্ছে মাথার উপরে যেটা আছে, ভর সংখ্যা হচ্ছে 7, তাই না? ভর সংখ্যা ইজ ইকুয়াল টু 7, কারণ এটা কোথায় আছে? মাথার উপরে আছে। প্রোটন সংখ্যা বের করতে বলছে, তাহলে এরপর আমরা কি লিখবো? তার প্রোটন সংখ্যা। তার প্রোটন সংখ্যা কত হবে? প্রোটন সংখ্যা হয়ে যাবে নিচে যে সংখ্যাটা আছে, অর্থাৎ হচ্ছে 3। এবং আমরা একটু আগে শিখছি প্রোটন সংখ্যা সমান কি হইতে হবে? ইলেকট্রন সংখ্যা হইতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখে ফেলতে পারি, তাহলে তার ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যাও হয়ে যাবে প্রোটন সংখ্যার সমান। তাহলে ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে কতটা বলতো? ইলেকট্রন সংখ্যা আমরা পেয়ে যাব কয়টা? 3টা, তাই তো? তাই না? যা দেওয়া আছে সেটার ভিত্তিতে আমরা করে ফেললাম। এরপরে আমরা যদি আরেকটা প্রবলেম সলভ করি, যে পাশে আরেকটা আছে, পাশে আমাদেরকে দেওয়া আছে বেরিলিয়ামের জন্য সলভ করতে হবে, কারণ বেরিলিয়ামের জন্য সলভ করে ফেলি। 9 4 বেরিলিয়াম। তো একইভাবে করা যায়, তোমরা আমার সাথে সলভ করে ফেলো। মাথার উপরে যেটা আছে সেটা হচ্ছে ভর সংখ্যা, তাহলে এটার ক্ষেত্রে ভর সংখ্যা কি হবে? এটার ক্ষেত্রে ভর সংখ্যা হবে হচ্ছে 9। মাথার উপরে যেহেতু 9 আছে তাই আমরা এখানে 9 বসাই দিলাম। নিচে কি আছে? প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা কত হবে? তাইলে প্রোটন সংখ্যা হবে হচ্ছে নিচে যে সংখ্যাটা আছে, নিচের সংখ্যাটা কত পেলাম আমরা? 4। তাহলে এটি হবে আমাদের প্রোটন সংখ্যা। এন্ড ফাইনালি আমরা কি শিখছি? যে বামে লেখা আছে চার্জ নিরপেক্ষ, তাই না? এগুলো মাথার উপরে কোনো চার্জ নেই, চার্জ নিরপেক্ষ অবস্থায় প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো ইলেকট্রন সংখ্যা কি হবে? প্রোটন সংখ্যা যা সেটাই আমরা বসাই দিব। তাহলে ইলেকট্রন সংখ্যা হবে প্রোটন সংখ্যার সমান, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 4টা। দেখো তো বোঝা যায় কিনা? তো আসো আমরা কিছু প্রশ্ন সলভ করে ফেলি। এই উপলক্ষে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন সলভ করি। এই যে ম্যাগনেসিয়াম সংকেতটিতে ভর কত হবে? সবাই বলো তো। এই যে মাথার উপরে যেটা আছে সেটা হচ্ছে কি? তার ভর সংখ্যা। মাথার উপরে এটা আছে 24, তাহলে তার ভর সংখ্যা হয়ে যাবে কত? 24। যদি বলতো পারমাণবিক সংখ্যা কত, তাহলে হয়তো নিচেরটা। পরেরটা গেল। এই এখানে এখন বের করতে বলছে ট্রিকি, নিউট্রন সংখ্যা বের করতে বলছে, পারমাণবিক সংখ্যা কিন্তু বলে নাই, বলছে নিউট্রন সংখ্যা কত হবে। তো নিউট্রন সংখ্যা কোনটা আমরা জানি, তাই না? কোনটা জানি? চলো, তো প্রোটন প্লাস নিউট্রন সমান হচ্ছে 24, তাই তো? মাথার উপরে যেটা আছে সেটাই। আর আমরা আরো একটা জিনিস শিখছি, নিচে যেটা থাকে সেটা হচ্ছে শুধুমাত্র প্রোটন সংখ্যা। তাইলে প্রোটন সমান হচ্ছে 12। তাহলে সহজ হিসাব, নিউট্রন তাহলে কোনটা হবে? এদেরকে বিয়োগ করার পরে যেটা আসবে সেটা হচ্ছে নিউট্রন। তাহলে নিউট্রন কি হবে? আমরা বিয়োগ করে দিব। নিউট্রন কি হবে? এই 24 মাইনাস 12 করলে কত আসে? 12। তাহলে নিউট্রন সংখ্যা কয়টি হবে? 12টি হবে, তাই তো? তাহলে নিউট্রন সংখ্যা 12 হইলে এখানে সঠিক উত্তর কোথায় হবে? এই যে 12 আছে, আমরা 12তে টিক দিব। এটাই হচ্ছে উত্তর, নিউট্রন সংখ্যা এখানে হয়ে যাবে 12টি। ওকে, এবার এটা দেখি আমরা সবাই, এটা কি হবে?
অ্যালুমিনিয়ামের সংকেত দেওয়া আছে, বলছে কোনটা সঠিক হবে। এখানে তার প্রোটন সংখ্যা 13, ভর সংখ্যা 27, তাই না? এরকম অনেক কিছু দেওয়া আছে। তো নিচে যেটা, এটা কি তার প্রোটন সংখ্যা আর এটা কি তার ভর সংখ্যা, খেয়াল করো। তাহলে প্রথম স্টেটমেন্ট ঠিক আছে, এর প্রোটন সংখ্যা 13 আছে, ভর সংখ্যা 27, এটাও ঠিক আছে। ইলেকট্রনের সংখ্যা 10টি বলছে, এটা কিন্তু ঠিক নাই। কারণ আমরা কি জানি, যদি চার্জ নিরপেক্ষ হয় তাহলে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সেম হবে। এটা কিন্তু চার্জ নিরপেক্ষ, মাথার উপরে কোনো চার্জ নাই, তাহলে এর ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা কি হবে, সমান হয়ে যাবে। তাহলে ইলেকট্রনও হবে 13টা, প্রোটনও হবে হচ্ছে 13টা। তাহলে সঠিক শুধুমাত্র হচ্ছে 1 আর 2। তাহলে 1 আর 2 যদি সঠিক হয় তাহলে আনসার কোনটা হবে, এই হবে, বহুপদী টাইপ, তাই না? ওকে, এটা আমরা পারলাম। এবার লাস্ট ওয়ান, বলো বলো এটা কি হবে, কিভাবে আমরা প্রকাশ করব। জের একটি মৌল যার প্রোটন সংখ্যা দেওয়া আছে 111, ভর সংখ্যা দেওয়া আছে 252, নিচের কোনটি দ্বারা এটিকে প্রকাশ করা যায়। তো আমরা এটা শিখছি, ভর সংখ্যা কত 252, এটাকে আমরা কোথায় লিখি, উপরে লিখি। এটা তো জেড, তাই না? জেড কে লিখবো আমরা এখানে, এবং তারপরে তার নিচে কি যাবে, প্রোটন সংখ্যা, হুইচ ইজ অ্যাকচুয়ালি 111। তো এই সঠিক প্রতীক, সঠিক প্রকাশ করার ওয়ে হবে হচ্ছে এটা, তাই না? তো সঠিক প্রকাশ করার ওয়ে দেখো তো এখানে কোথায় আছে, এই যে 252 11, এই যে এটা হচ্ছে তার সঠিক। সবাই পারছি না? আসো তাহলে আমরা এর পরের টপিক এবং আমাদের আজকের দিনের সর্বশেষ টপিকে চলে যাব। আমাদের সর্বশেষ টপিকের নাম এটা, আইসোটোপ, আইসোবার, আইসো ইলেকট্রন। তো আইসো কথাটার মানে আসলে মনে রাখবা, আইসো কথাটার মানে হচ্ছে সেম বা একই। জিনিসটার জন্ম এখান থেকে আসছে, আইসো থেকে আসছে। আইসো, আইসো কথার মানে হচ্ছে সেম বা একই। চিকন করে নি, আইসো এটা মানে হচ্ছে সেম বা একই, একই বা সেম বোঝায়। তাহলে আইসোটোপ দ্বারা আসলে কি বোঝায়, একই কোনো একটা কিছু বুঝাইতে হবে, তাই না? তাহলে মনে রাখবে এই জিনিসগুলো আসলে এভাবে আসছে। আইসোটোপ মানে হচ্ছে একই প্রোটন, আইসো মানে হচ্ছে একই, আর টোপের এই যে পটা আমরা লিখতেছি না, এই প থেকে জিনিসটা জন্ম হয়েছে, এভাবে মনে রাখবা। তুমি মনে রাখার জন্য এভাবে মনে রাখবে, প দেখবা, পতে কি হয়, প্রোটন হয়। তাইলে আমরা কি লিখবো, আইসোটোপ মানে হচ্ছে একই প্রোটন, একই প্রোটন মানে যাদের প্রোটন সংখ্যা 1 তাদেরকে আমরা বলবো হচ্ছে আইসোটোপ। প্রোটন সংখ্যার মান যদি সমান হয় তাহলে তাদেরকে বলবো আমরা আইসোটোপ। তাইলে আইসোবার কাদের ক্ষেত্রে হবে এবং আইসোটোন কাদের ক্ষেত্রে হবে আমরা একটু দেখি। আইসোটোন হচ্ছে এই যে এখান থেকে দেখবা আমরা কি সেম পাচ্ছি, আইসো মানে তো একই, নতে কি হয়, নিউট্রন হবে। তাহলে আইসোটোন হবে হচ্ছে যাদের নিউট্রন সংখ্যা একই, অর্থাৎ কি হবে, আইসো মানে হচ্ছে একই, আর টোনের নতে হবে কি, নিউট্রন। যাদের নিউট্রন সংখ্যা 1 তাদেরকে আমরা বলি হচ্ছে আইসো নিউট্রন। তাহলে আইসোবার কোনটা হবে, আইসোবার, আইসোবার। তো বার মানে আসলে ভর বোঝায়, আইসো মানে একই বুঝাইতেছে, তাই না? আমরা এটা শিখতে শিখতে মুখস্থ হয়ে গেছে। তাহলে আইসো বার মানে কি বুঝাবে, যাদের ভর সংখ্যা 1 তাদেরকে আমরা বলি হচ্ছে আইসো বার, একই ভর। এন্ড ফাইনালি আরেকটা আছে, আমাদের অনেকে এটা প্রেফার করে বা দেখে পরীক্ষা আসে, সম ইলেকট্রন বা আইসো ইলেকট্রন। আইসোর বাংলা কিন্তু সম, যেমন সম প্রোটন বললে আমরা বলে হচ্ছে আইসোটোপ। আইসো ইলেকট্রন, নামের মধ্যে ইলেকট্রন চলে আসছে বাচ্চারা, তাহলে কি বুঝাবে,
একই ইলেকট্রন সংখ্যা যাদের মধ্যে থাকবে তাদেরকে বলবো আমরা আইসো ইলেকট্রন। তাইলে আমরা এখানে কি লিখবো, একই ইলেকট্রন। তাই তো। তো আমরা একটু উদাহরণ দেখি যে কোনগুলো আইসোবার কোনগুলো আইসোটোপ। তো কিভাবে কিভাবে সংকেতগুলো লিখতে হয় আমাদের একটা আইডিয়া হয়ে গেছে, আমরা একটু আগে আইডিয়াগুলো নিছি কোনটা কিভাবে লিখতে হবে। তো ধরো আমাদেরকে কম্পেয়ার করার জন্য দুইটা জিনিস দিল, এ এবং বি। এ বি এর নিচে যে জিনিসগুলো থাকবে সেগুলোকে তো আমরা বলি তার পারমাণবিক সংখ্যা। এখানে দিল হচ্ছে 17, এখানে দিল 18, এখানে দিল হচ্ছে 10, এখানে দিল হলো 10। এটা একটা অবাস্তব যৌগ, অবাস্তব কোন একটা পরমাণু চিন্তা করতেছি আমরা। তো এদের নিজেদের ক্ষেত্রে কি হয়েছে, তাদের নিচের সংখ্যাগুলো সেম হয়ে গেছে, মানে পারমাণবিক সংখ্যা সেম হয়ে গেছে। তাই পারমাণবিক সংখ্যা সেম হওয়ার কারণে এরা নিজেরা কি হয়ে গেছে, আইসোটোপ হয়ে গেছে, তাই না? এদের জোড়াকে আমরা কি বলবো, এরা হবে কি আইসোটোপ। তো কেন এরা আইসোটোপ হয়ে গেছে, কারণ তাদের পারমাণবিক সংখ্যা একই। আমরা কারণটাও লিখে রাখবো, পারমাণবিক সংখ্যা একই, পারমাণবিক সংখ্যা একই। একই পারমাণবিক সংখ্যা পাওয়া গেছে, তাই তাদেরকে আমরা আইসোটোপ বলে দিলাম। আচ্ছা ফাইন, তো এই তো গেল আইসোটোপ। আমরা এবার পরের গুলাতে দেখি যে আইসোটোন কখন হয়, আইসোবার কখন হইতেছে। তো এখানেও আমরা একটা অবাস্তব চিন্তা ভাবনা করি। আমরা এখানে নিলাম এ এবং বি। এ বি এর ক্ষেত্রে আমরা এবার কি করলাম, ভর সংখ্যা সেম করতে হবে, তাই না? এটাই হচ্ছে আমাদের সংজ্ঞা। এখানে দিলাম 10, এখানে দিলাম 11, কিন্তু মাথার উপরে দিলাম কি, এটাও 18, এটাও 18। তাহলে উপরে কি হয়ে গেল, ভর সংখ্যা সেম হয়ে গেল। যেহেতু ভর সংখ্যা সেম হয়ে গেছে, তাই এই যে আমরা যে জোড়াটা পাইলাম, ঠিক আছে, তাদেরকে বলবো আমরা আইসোবার। যেমন ওখানে কিন্তু এটা হয় নাই, হ্যাঁ, এটা হয়ে যাবে কি আইসোবার। আমরা তাদের ভর সংখ্যা সেম পাইতেছি, আইসোবার। ওকে, যদি এটা আমরা লিখে ফেলি তাহলে আমরা পরেরটায় চলে যাই। এ এবং বি আমরা নিলাম, তো আমরা আইসোটোন লিখতে চাই, তাই না? আইসোটোন হইতে কি করতে হবে, নিউট্রন সংখ্যা সমান হইতে হবে। এখানে দেখো তুমি নিলা 10, এখানে নিলা 18, এখানে নিলা 11, এখানে নিলা 19, তাই না? এটা কমপ্লিটলি অবাস্তব, বাস্তবতার সাথে কোনো সম্পর্কই নেই, কোনো ডিফারেন্সই নেই, নিউট্রন সংখ্যার সাথে এটার কোনো সম্পর্ক নাই। কিছু একটা অবাস্তব তুমি নিয়ে নিলা। তাইলে এখানে তুমি দেখো এদের বিয়োগফলের মান সমান, দুইটারই বিয়োগফলের মান সমান। এখানে বিয়োগ করলে কত আসে, 8 আসে, ওখানেও বিয়োগ করলে 8 আসে। এটা একদমই অবাস্তব, কোনো কিছুর সাথে কোনো কিছু মিল নাই, একদমই অবাস্তব জিনিস। তাহলে এদেরকে আমরা বলবো হচ্ছে আইসোটোন, এদেরকে আমরা বলবো হচ্ছে আইসোটোন। সবাই একটু তুলে নাও। তো আমি এগেইন বলতেছি এগুলো অবাস্তব, আসলে এরকম কোনো কিছু এক্সিস্ট করে না, আমি জাস্ট বোঝানোর জন্য বুঝাইতেছি। এখন আইসো ইলেকট্রন কি হতে পারে, সাধারণত আইসোটোপ গুলো আইসো ইলেকট্রন হয় যদি চার্জ নিরপেক্ষ না হয়। হ্যাঁ, যদি চার্জ নিরপেক্ষ না হয়, চার্জ নিরপেক্ষ হয়, তাহলে আসলে আইসোটোপ এবং আইসো ইলেকট্রন সেম হবে। কিন্তু মাথার উপর চার্জ চলে আসে তখন কিন্তু কিছু চেঞ্জ হয়। প্লাস মানে কি, একটা চার্জ বা একটা ইলেকট্রন কমে গেছে, মাথার উপর মাইনাস চার্জ মানে কি, একটা ইলেকট্রন এক্সট্রা অ্যাড হয়েছে, তাই না? জিনিসগুলো কিন্তু এরকমই হয়। চলো আমরা আইসোটোপের ক্ষেত্রে হাইড্রোজেনের কয় ধরনের আইসোটোপ হয় সেটা একটু দেখি। এই যে হাইড্রোজেনের মোটামুটি মাথায় রাখবা 7টা আইসোটোপ আছে, ভেরি ইম্পর্টেন্ট।
হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে 7টা, এবং এটা নিয়ে প্রশ্নও আসে, আমরা একটু দেখব। যেমন প্রথমটা হচ্ছে কি প্রোটিয়াম, তারপরটা ডিউটেরিয়াম, এবং লাস্টেরটা হচ্ছে কি ট্রিটিয়াম। তো প্রোটিয়ামের ক্ষেত্রে কি হয়, তার প্রোটন সংখ্যা, ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা আমরা বের করার চেষ্টা করব। তো এটার প্রোটন সংখ্যা কত হবে, এই যে নিচে আছে 1। ডিউটেরিয়ামের প্রোটন সংখ্যা কত হবে 1। ট্রিটিয়ামের প্রোটন সংখ্যা কত হবে 1, তাই না? ইজি ইজি, সহজভাবে চিন্তা করো, ঠান্ডা মাথায় সহজভাবে চিন্তা করো। উপরে ভর সংখ্যা দেওয়া আছে, উপরে এখানে কত দেওয়া আছে 1, ডিউটেরিয়ামে হচ্ছে 2, ট্রিটিয়ামে হচ্ছে 3। এখন এই দুইটা বিয়োগফলই হবে হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা। তা আমরা দুইটাকে বিয়োগ করে দিই। 1 1 থেকে বিয়োগ করলে আসে 0, 2 আর 1 থেকে বিয়োগ করলে আসে 1, 3 আর 1 থেকে বিয়োগ করলে আসে 2। তার মানে আমরা কি বুঝলাম, হাইড্রোজেন বা প্রোটিয়ামের মধ্যে নিউট্রন সংখ্যা থাকে না, কোনো নিউট্রন নাই। ডিউটেরিয়ামের মধ্যে নিউট্রন সংখ্যা কত থাকে 1, ট্রিটিয়ামের মধ্যে নিউট্রন সংখ্যা কত থাকে 2, তাই না? এই জিনিসটা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। তো সবাই একটু তুলে নাও ঝটপট। ওকে, ঠিক আছে, চলো আমরা তাইলে কিছু প্রশ্নের উত্তরে চলে যাই। এই যে আমরা একটা বোর্ড প্রশ্ন সলভ করব। এই যে দেখো, এই যে হাইড্রোজেন বা প্রোটিয়াম এবং ডিউটেরিয়াম এরা পরস্পরের আইসোটোপ, ট্রিটিয়াম পরস্পরের আইসোটোপ ব্যাখ্যা করতে বলছে, কিন্তু নামকরণ কিছু কিছু দেওয়া নেই, জাস্ট হচ্ছে গিয়া বইলা দিচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে যশোর বোর্ড 2023-এর প্রশ্ন। তো পরপর আইসোটোপ হইলে তোমার ব্যাখ্যাটা কিভাবে দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে যে এদের প্রোটনের সংখ্যা সমান। তাহলে তুমি কি লিখবা, এই যে দেখো, এটা হচ্ছে প্রথমটা আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয়টা। এখানে আমরা কি পাইছি, এখানে প্রোটন কয়টা পাইছি, একটা পাইছি, তাই না? এখানেও আমরা প্রোটন কয়টা পাইছি, যে নিচে যেটা লেখা আছে, একটা পাইছি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এদের প্রোটন সংখ্যা সমান। প্রোটন সংখ্যা সমান, তাইলে প্রোটন সংখ্যা যদি সমান হয় তাহলে এদেরকে আমরা কি বলবো, আইসোটোপ। প্রোটন সংখ্যা সমান, তাই আমরা এদেরকে বলবো আইসোটোপ। এটাই এটাই কোশ্চেনের উত্তর। তাই এরা আইসোটোপ। যেহেতু প্রোটন সংখ্যা সমান পাইছি, তাই আমরা সুন্দর করে এদের নাম আইসোটোপ দিয়ে দিছি। বাস, এটা উত্তর করে দিয়ে আসবা, পরীক্ষা হলে দেখাই দিয়ে আসবা, তাহলেই হয়ে যাবে। তুলছো? তো এই একই টাইপের প্রশ্ন কিন্তু আবারও বোর্ডে আসছে, যেমন একটু পরেরটা আমরা দেখব। এই যে ঢাকা বোর্ড 2023-এর প্রশ্ন, ডিউটেরিয়াম হাইড্রোজেনের একটি আইসোটোপ। একটু আগেরটা হচ্ছে ট্রিটিয়াম ছিল, এটা জাস্ট একটু চেঞ্জ করে তোমাকে ডিউটেরিয়াম বলে দিছে। তো তোমাকে ডিউটেরিয়ামের সংকেতটা অবশ্যই জানতে হবে, তাহলে এগুলো পারবা। একটু আগে আমি শিখাইছি, এইটা হচ্ছে বাবা ডিউটেরিয়াম, আর এটাকে আমরা অনেক সময় এভাবে লিখি, হাইড্রোজেন দিয়ে লিখি, আর এটা হচ্ছে বাবা হাইড্রোজেন। তো যেভাবে তোমার ইচ্ছা, ঠিক আছে। এটাই ডিউটেরিয়াম আর এটাই হাইড্রোজেন। তো এক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে আমরা আসলে কি পাই, প্রথমটার ক্ষেত্রে আমরা বলতেছি প্রোটন সংখ্যা কয়টা, প্রোটন ইংলিশে লিখলাম, প্রোটন হচ্ছে 1। দ্বিতীয়টার ক্ষেত্রে প্রোটন কয়টা, একটা, তাই না? তাহলে যেহেতু আমরা কি পাইছি, প্রোটন সংখ্যার মান সমান পাইছি, তাই এরা আইসোটোপ। প্রোটন সংখ্যা সমান, তাই এরা কি হয়ে যাবে, পরস্পর পরস্পরের আইসোটোপ হয়ে যাবে। দুইটাই পরস্পর পরস্পরের আইসোটোপ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের একদম বেসিক জিনিসপত্র। আইসোটোপে যে প্রোটন সংখ্যা সমান হইতে হবে, সমান হইলে আমরা এদেরকে আইসোটোপ বলতে পারবো। ওকে, ঠিক আছে। এরপর আমরা যাবো আমাদের সর্বশেষ আজকের লাস্ট কোশ্চেন। এই নিউট্রন সংখ্যা ভিন্নতা
আইসোটোপ সৃষ্টির জন্য দায়ী? যশোরবর 2019, মারাত্মক কোশ্চেন। হ্যাঁ, খেয়াল করে দেখো, আমরা এতক্ষণ পর্যন্ত যা করতেছিলাম আমরা কিন্তু খেয়াল করছি আইসোটোপের মধ্যে কিন্তু আসলে প্রোটন নাম্বার সবসময় সেম থাকে। তাহলে চেঞ্জ কি হয়ে যায়? ভর সংখ্যা। ভর সংখ্যা চেঞ্জ করার জন্য কে দায়ী থাকে? নিউট্রন গুলো দায়ী থাকে। যেহেতু ভর সংখ্যা চেঞ্জ করার জন্য নিউট্রন গুলো দায়ী থাকে, তাই আমরা বলতে পারি কি আইসোটোপ সৃষ্টির জন্য মেইনলি দায়ী কে? নিউট্রন গুলা, তাই না? তাহলে আমরা কিভাবে এটা আনসার করব, চলো একটু দেখি। তাইলে আমরা প্রথমে লিখব আইসোটোপ গুলোর ভর সংখ্যা আলাদা হয়। আইসোটোপ গুলোর ভর সংখ্যা আলাদা হয়। ভর সংখ্যা আলাদা হয়। তারপর 2 নম্বর আমরা পয়েন্টে লিখব ভর সংখ্যা আলাদা কেন হয় বলতো? ভর সংখ্যা আলাদা হয় নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার কারণে। আলাদা হলে নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার কারণে। আমরা এটা এভাবে লিখি, নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার কারণে ভর সংখ্যা আলাদা হয়। এটা লিখি, নিউট্রন সংখ্যা আলাদা হলে ভর সংখ্যা আলাদা হয়। ওকে, তাই তো। এখন যদি তাই হয় তাহলে আমাদের বলছে কি আইসোটোপ সৃষ্টির জন্য কে দায়ী? নিউট্রন দেয়। তাহলে তো ভর সংখ্যা আলাদা হওয়ার জন্য দায়ী হচ্ছে কি? নিউট্রন। নিউট্রন যদি আলাদা হয়ে যায় তাহলে আইসোটোপও আলাদা হয়ে যাবে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং নিউট্রন সংখ্যার ভিন্নতা ভর সংখ্যা আলাদা করার মাধ্যমে আইসোটোপ সৃষ্টি করে। আইসোটোপ সৃষ্টি করে। হইলো? দেখো ইজি, তাই না? একটার সাথে একটা আমরা এভাবে রিলেট করে করে আনসার করে ফেললাম, তাই না? বোঝা যায়? ওকে, আজকে আমাদের এই পর্যন্তই। যতটুকু অংশ পড়ালাম প্লিজ পাশে গিয়ে একটু পড়ে ফেলবা, তাহলে নেক্সট ক্লাসটা করতে আরো সুবিধা হবে। ওকে, সবাইকে ধন্যবাদ।